2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে 16 বছরের স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 থেকে 8 আগস্ট দেশে কোনো সরকার নেই কোনো পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় রাজপথে নেমে আসে ছাত্র জনতা। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় রাষ্ট্র গঠনের কাজ। গেল 1 বছরে রাষ্ট্র নির্মাণের কাজ কতটাই গিয়েছে, কেমন করেছে অন্তর্বর্তী সরকার? অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরুদ্ধার ছিল অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আরও 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে এই সরকার। এর একটি হলো গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসার পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার সম্পাদন, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ রুখতে রাষ্ট্র সংস্কার, আর 3 হলো গণতান্ত্রিক উত্তরণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। গেল বছরের জুলাই আগস্টে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি শঙ্কার মধ্যে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, বিনিময় হারে অস্থিতিশীলতা, রিজার্ভের পতন তৈরি করেছিল এই শঙ্কা। দেশের ব্যাংকিং খাত চলে গিয়েছিল খাদের কিনারে। তবে গেল 1 বছরে সরকারের বেশ কিছু পদক্ষেপে অর্থনীতিতে মোটামুটি স্বস্তির অবস্থা ফিরে এসেছে, কিন্তু মূল্যস্ফীতি এখনও আসেনি সহনীয় মাত্রায়। গত 1 বছরে আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতাটা দুর্বল হয়ে গিয়েছিল, সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। এবং সেটার কারণ হচ্ছে যে কিছু নীতিগত পদক্ষেপ এবং কিছু সংস্কার কার্যক্রম। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর পতন ঠেকানোর মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতেও সক্ষম হয়েছে। তবে এখনো কিন্তু মূল্যস্ফীতির হারটা অনেক বেশি। সাধারণ মানুষ, নিম্ন আয়ের এবং ফিক্সড ইনকাম গ্রুপের মানুষের জীবনযাত্রার মানে কোনো উন্নতি হয়নি এবং সরকার থেকে যা বলা হয়েছিল তা কিন্তু বাস্তব রূপ পায়নি। সেই জন্য মানুষ অনেকটাই আশাহত এবং সেই জন্যই মানুষ কিন্তু অধীর আগ্রহে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। গেল 1 বছরে প্রায় $4 বিলিয়ন পাওনা সুদ ও আসল শোধ করেছে সরকার। এই সময়ে রপ্তানি রেমিটেন্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও বাড়েনি রাজস্ব আদায়ের হার। সরকার জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে উদ্যোগ নিলেও নানা প্রতিবন্ধকতায় তা আটকে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার সফল সমাপ্তি ঘটলেও বাড়েনি দেশি বিদেশি বিনিয়োগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অবকাঠামোগত ঘাটতিকেই এর বড় কারণ বলছেন এই বিশ্লেষক। এখানে বিদেশি বিনিয়োগের জন্য সামিট হয়েছে ইত্যাদি, কিন্তু এই সামিট ইত্যাদির মাধ্যমে তো বিনিয়োগ আসে না। দেশের ভিতরে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন ইত্যাদির মাধ্যমে কিন্তু আসলে বিনিয়োগকারীরা একটা সিগন্যাল পায় এবং তখন তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কারখানাগুলিতে হঠাৎ আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপরে রাস্তাঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো কিন্তু বাজারে বাংলাদেশি বিনিয়োগকারীরা, বাংলাদেশি ব্যক্তি খাত এবং বিদেশি ব্যক্তি খাত, বিদেশি বিনিয়োগকারীরা এটার থেকে আসলে উৎসাহ পায় না যে সেখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত এবং 5,189 জন আহত হয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে পুনরায় শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। 7 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, প্রতিশোধের রাজনীতি রোধ করে সহিংসতার পরিবর্তে পুনর্মিলন ও গণতান্ত্রিক পুনর্গঠনের পথ দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এ সময়ে আনসার বিদ্রোহ, যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের মতো রাজপথের অসংখ্য আন্দোলন রুখতে হয়েছে সরকারকে। তবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে না পারাকে সরকারের বড় ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, এটা কিন্তু মানুষের মনকে আচ্ছন্ন করে আছে সবাইকে। এটা নিয়ে মানুষ অসম্ভব বিরক্ত, ভীত, সন্ত্রস্ত এবং খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এবং সবচেয়ে বড় ব্যর্থতা যদি মানুষের মনে থাকে এই সরকার সম্পর্কে, সেটা হচ্ছে এই মব ভায়োলেন্সকে থামাতে না পারাটা। এবং এখন পর্যন্ত সেই লক্ষণও দেখা যাচ্ছে না। অনেক পুলিশ চিফ
স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেন মব আর দেব না, কিন্তু দেখা যায় মব আছে, মব তার ভূমিকা পালন করেই যাচ্ছে, এবং সেভাবে একটা মানে মব সংস্কৃতিটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা মানুষের মনে। গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতিতেও এসেছে কিছুটা পরিবর্তন। সংখ্যালঘু নির্যাতনের মতো ইস্যুতে ভারতের মিডিয়াগুলোর মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য সংবলিত প্রচারণায় দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়েছে। চীনের সঙ্গেও সম্পর্ক পেয়েছে নতুন গতি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সম্পর্ক আগে থেকেই ভালো বলছেন বিশ্লেষকরা। এই গণ অভ্যুত্থানের ফলে যারা কৌশলগতভাবে খানিকটা বেকায়দায় পড়েছে, আমাদের প্রতিবেশী ভারতের কথা বলি, ওখান থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হয়েছে, এবং ফলে এই দুইটা চ্যালেঞ্জ প্রাথমিকভাবে মোকাবেলা করাটা এই সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এবং এখানে বলতে দ্বিধা নাই যে প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য, বিশ্বনন্দিত একজন মানুষ থাকার ফলে আমরা এই প্রাথমিক ধাক্কাটা কিন্তু সামাল দিতে পেরেছি। যদিও মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন আমরা খুব যোগ্যতার সাথে এটাকে প্রতিরোধ করেছি বা প্রতিকার করেছি, সেটা আমরা দাবি করতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রস্তুত করে এখন পর্যন্ত ৭৭৫ শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও ভাতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান ১৩,৮০০ আহতের মধ্যে ১৫৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর বিচার নিয়ে তিনি জানিয়েছেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে 4টি গুরুত্বপূর্ণ মামলা চলছে এবং শেখ হাসিনার বিচারও শুরু হয়েছে। যদিও নিহত ও আহতদের তালিকা পরিপূর্ণ নয়, এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। বিচার কাজে ধীরগতি নিয়েও রয়েছে ক্ষোভ। অবশ্যই এই সরকার অনেক কিছুর মধ্যে বিচারের ব্যাপারেও অনেক দেরি করে ফেলেছে। আরো দ্রুত করতে পারতো, যে সমস্ত কাজ আবশ্যক কাজ সেগুলো করতে পারতো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু আমি বলবো যে বিচার নিয়ে তাড়াহুড়া করা, বিচারের ইলেকশনের আগে বিশাল একটা রায় দিয়ে ফেলা, এটা নিয়েও ভাবতে হবে, একটু ব্যালেন্স উইথে চিন্তা করতে হবে। বিচার হতে হবে বাংলাদেশের মানুষকে এবং বিদেশি যারা পর্যবেক্ষক তাদেরকেও দেখাতে হবে যে বিচার নিরপেক্ষ হচ্ছে, বিচার সব নিয়ম কানুন মেনে হচ্ছে, এগুলো প্রমাণ করতে হবে, এবং একই সঙ্গে এর দ্রুততা বাড়াতে হবে। এগুলো অনেকটা সোনার পাথর বাটির মতো, সব একসঙ্গে হয় না। অন্তর্বর্তী সরকার গেল সেপ্টেম্বরে সংবিধান, নির্বাচন, বিচার, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার এবং স্থানীয় সরকার সংক্রান্ত 11টি কমিশন গঠন করে। কমিশনগুলো তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এসব কমিশনের 121টি সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। এদিকে প্রথমে গঠিত 6 কমিশনের প্রধানদের নিয়ে গঠন করা হয় ঐক্যমত্য কমিশন। সেখানে 23 দিনের আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে অন্তত 9টি বিষয়ের সিদ্ধান্তে একাধিক দলের ভিন্নমত রয়েছে, যার ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। তবে এসব সংস্কারের বাস্তবায়ন কবে ও কিভাবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। ঘোষণাপত্র চাইতে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আসছে জুলাই সনদ। এখানে তো আপনারা দেখলেনই যে ঐক্যমত হয়নি, প্রচুর রকম আপত্তি আছে। বিএনপি অধিকাংশ জায়গায় তাদের ডিসেন্ট দিয়েছে, আপত্তি জানিয়েছে। এগুলো সহ একটা সনদ যখন প্রকাশিত হবে, এই মাসেই হবে, খুব শিগগিরই হবে, সেটা এনসিপি এবং জামাত কতটা ভালোভাবে নেবে এটা কোনো নিশ্চয়তা নেই। হয়তো এই মুহূর্ত পর্যন্ত বর্তমান সরকারের দিক থেকে তারা চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাগুলো সফল তখনই হবে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত এবং তারা টেকসই ভাবে নিজেদের মধ্যে সহযোগিতার বাতাবরণ বজায় রাখবে, যেখানে বাংলাদেশের মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক দল, প্রশাসন সকলেই দায়বদ্ধ থাকবে। সেরকম একটা টেকসই বাতাবরণ করতে পারলে তবেই আপনি এই সংস্কারগুলোর সুফল পাবেন। সরকার গঠনের 1 বছরের মাথায় এসে
নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় সরকার। 7 আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই পর্যায়ের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। সংস্কার ও বিচার কার্যক্রমও চলমান থাকবে। সবার অংশগ্রহণে আগামীতে সেরকমই একটি নির্বাচন দেখতে চান বিশেষজ্ঞরাও। 1 বছর পরেও মানুষ কোনো রাজনৈতিক স্টেবিলিটি দেখছেন। সেজন্য একটা জিনিস হতে পারে যে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিয়ে দেওয়ার ব্যাপারে এই সরকার নিজেও বুঝতে পারছে যে তাদের সরে যেতে হবে। হ্যাঁ, তারা হ্যান্ডেল করতে পারছে না, রাজনীতি হ্যান্ডেল করতে পারছে না। সেজন্য ফেব্রুয়ারিতে ইলেকশনটা আমার মনে হয় খুব সিরিয়াস কোনো সমস্যা না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন বোধহয় করে ফেলতে পারবে। সবার উপরে নির্বাচন, কারণ এই পরিবর্তনটা তো হয়েছে কোটা সংস্কারের জন্য, চাকরির জন্য অবশ্যই, কিন্তু মূল যে সমস্যাটা, যে মানুষ তার ভোটের অধিকার প্র্যাকটিস করতে পারছিল না এবং তারা তাদের ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার, তাদের গণতান্ত্রিক যে একটা চর্চার অভ্যাস করা কিংবা গণতান্ত্রিক অধিকারটা বাস্তবায়ন করা, সেটার দিকেই আসলে মানুষ এখন তাকিয়ে আছে। নির্বাচনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল।